আমার হাতের এই ফোনটা নাকি অনেক বেশি ডিউরেবল। তো চলুন আগে ডিউরেবিলিটি টেস্ট করে দেখি যেটা ভেঙে টেঙে যায় কিনা। না, এটাকে অনেকবার ফালানোর পরেও দেখেন যে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং এর ব্যাক সাইডটাও কিন্তু ভাঙে নাই। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু খুবই ডিউরেবল একটা ফোন। একটা ফোন শুধুমাত্র ডিউরেবল হলেই তো হবে না, এটার মধ্যে অবশ্যই ভালো ডিসপ্লে থাকতে হবে, ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে হবে এবং এটার পারফরমেন্সটাও ভালো হতে হবে, যাতে করে আপনি যদি গেমিং করতে চান কিংবা রেগুলার লাইফে ইউজ করেন তাহলে বাটার স্মুথলি ফোনটাকে ইউজ করতে পারবেন। এবং এটা হচ্ছে অনরের X7D একটা ডিভাইস এবং তারা বক্সের গায়ে বিশাল বড় করে লিখে রাখছে হচ্ছে এআই বাটন এবং এটার মধ্যে একটা এআই এর জন্য এক্সট্রা বাটন দেওয়া হয়েছে। এই বাটনটা কি শুধুমাত্র স্ক্যাম নাকি আসলে ইউজফুল সেটাও আজকের ভিডিওতে জানাবো। তার আগে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ডিজাইনটা দেখেন যে অনেক বেশি প্রিমিয়াম এবং দেখে লাখ টাকার ফোনের মতো মনে হয়। হ্যাঁ, লাখ টাকার কিছু একটা ফোনের সাথে মিলে যাচ্ছে, সেটা এখন আর নামটা নাই বলি, বাট এটার ডিজাইন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। স্পেশালি এর যে ক্যামেরা বামটা রয়েছে সেটার কারণে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। এটা একটা বাজেট ফোন হওয়া সত্ত্বেও পিছন থেকে দেখে কোনো অবস্থাতেই মনে হয় না যে এটা একটা বাজেট ফোন, দেখে মনে হয় যে মিড রেঞ্জের অথবা ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন। এর ব্যাক সাইডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার কারণে কিন্তু হাতের ছাপ বসে যায় না এবং এই যে ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু প্লাস্টিকের, বাট প্লাস্টিক হলেও কিন্তু এটা খুবই কোয়ালিটিফুল যার কারণে হাতে নিতে ভালোই প্রিমিয়াম লাগে। এবং এটার মধ্যে SGS প্রাইমের ড্রপ রেজিস্ট্যান্ট রয়েছে যার কারণে কিন্তু প্রথমে যখন আমরা ফোনটাকে ফেলে দিচ্ছিলাম ভাঙছিল না। তারপরেও এর বক্সে থাকা যে সিলিকন কেসটা রয়েছে সেটা ইউজ করার সাজেশন থাকবে, কারণ হচ্ছে আপনার ফোনটা যে এরকম ফ্ল্যাট সারফেসেই পড়বে ব্যাপারটা এরকম না, হয়তো বা অন্য কোথাও পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। একটা ফোন যতই ডিউরেবল হোক হাত থেকে পড়লে ভাঙার চান্স কিন্তু থেকে যায়। এর বক্সে দেওয়া কভারটি ইউজ করার ট্রাই করবেন এবং এর বক্সের মধ্যে আপনি একটা 35 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এবং এটার মধ্যে একটা USB টাইপ A to C কেবলও পেয়ে যাবেন। এই ফোনটার বটমের দিকে আসলে প্রথমেই পেয়ে যাবেন সিম কার্ড স্লট, যেখানে আপনি ডুয়াল সিম ইউজ করতে পারবেন। এক্সটার্নাল মেমোরি ইউজ করার কোনো সুযোগ নাই। তার পাশেই থাকছে হচ্ছে মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং প্রাইমারি স্পিকার। তারপর যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকছে এবং এই পাওয়ার বাটনের মধ্যেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বসানো হয়েছে এবং এর পজিশন ঠিকঠাকই ছিল। আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও খুবই রেসপন্সিভ ছিল, দেখা যায় যে হাত পড়ার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল, কোনো অবস্থাতে মিস করতে দেখি নাই। এবং এর টপ সাইডে আসলে আপনি এয়ার ব্লাস্টার পেয়ে যাবেন এবং এর পাশেই কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে, যার কারণে যখন আপনি আউটডোরে অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে কথা বলবেন আপনার অপর পাশে খুবই ক্লিয়ারলি কিন্তু এটা দিয়ে কথা শুনতে পাবে। তারপর যদি আপনি লেফট সাইডে আসেন তাহলে সেই এআই যে বাটনটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় রয়েছে এবং এই বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন এই জায়গায় অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেগুলোকে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন, অথবা আপনি এই জায়গায় চাইলে যে কোনো একটা অ্যাপকে অ্যাসাইন করে রাখতে পারবেন যাতে করে আপনি এই বাটনে ক্লিক করার সাথে সাথে সেই অ্যাপটা ওপেন হয়ে যায়। যদি আমি এই জায়গায় একটা অ্যাপ দেখেন যে অ্যাড করে রাখি তাহলে আমি যদি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই অ্যাপটাই ওপেন হয়ে যাচ্ছে এবং এই ফিচারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা হচ্ছে যে একটা অ্যাপ ফ্রিকুয়েন্টলি ইউজ করেন, খুবই ইনস্ট্যান্ট অ্যাপটাকে ওপেন করতে হয়, সেটা কিন্তু চাইলে আপনি এই জায়গায় অ্যাসাইন করে রাখতে পারেন যাতে করে খুব ইজিলি সেই অ্যাপটা আপনি অ্যাক্সেস করতে পারেন। দেন যদি এটা ডিসপ্লের দিকে তাকান তাহলে এই জায়গায় আপনি 6.77 ইঞ্চির একটা TFT LCD প্যানেল পাচ্ছেন এবং এটার মধ্যে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। হ্যাঁ, আপনি প্রথমে যেটা শুনছেন সেটা ঠিকই শুনছেন, যেটার মধ্যে একটা TFT প্যানেল ইউজ করা হয়েছে এবং এটার প্রাইসটা কিন্তু এখনো আপনাদেরকে জানাইনি। X7D এই ডিভাইসটার প্রাইস ধরা হয়েছে 8/256GB যে ভেরিয়েন্ট রয়েছে সেটা 22,999 টাকা, তার মানে 23,000 টাকা। এবং 23,000 টাকা খরচ করে যখন আপনি একটা ফোন কিনবেন সেটার মধ্যে TFT প্যানেল, সেটা মেনে নিতে অনেকটাই কষ্ট হয়। শুধু এই জায়গায় কষ্ট না, কষ্টটা আরেক জায়গায়, সেটা হচ্ছে যে এটা একটা 720 প্যানেল। হ্যাঁ, খুবই কষ্ট পেয়েছি এটা দেখার পর। এবং ডিসপ্লের আপনি যদি চারপাশে চিন বেজেল দেখেন তাহলেও দেখবেন যে মোটামুটি বেশ বড়ই বলা চলে। স্পেশালি নিচের যে চিন এরিয়াটা রয়েছে সেটা অনেকটাই বড়, দেখতে একদমই বাজেট ফোনের মতো লাগে। বাট ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিসপ্লের কোয়ালিটি ঠিকঠাকই ছিল, খুব বেশি একটা কমপ্লেন করার সুযোগ কিন্তু নাই। এটা যেহেতু 6.77 ইঞ্চির একটা ডিসপ্লে এবং এটার মধ্যে 261 PPI ডেন্সিটি রয়েছে, যার কারণে মোটামুটি শার্পনেসের ভালোই ঘাটতি চোখে পড়ে। আপনি যখন এটাতে ইউটিউবে ভিডিও প্লে করবেন তখন আপনি চাইলেই কিন্তু 1080p ভিডিও প্লে করতে পারবেন, মানে ফুল এইচডিতে ভিডিও চাইলে আপনি দেখতে পারবেন। কিন্তু ভিডিওটা যখন আপনি কাছ থেকে দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে শার্পনেসে কিছুটা ঘাটতি রয়েছে। এটাতে যদি PPI ডেন্সিটিটা আরেকটু বাড়ানো যেত তাহলে দেখা যাচ্ছিল যে এটার ক্লিয়ারিটি এবং শার্পনেস আরেকটু বেশি পাওয়া যেত। বাট এটা যে একদমই খারাপ ব্যাপারটা এরকম না, কিন্তু বাজেট অনুযায়ী আমরা অবশ্যই এটাতে একটা অ্যামোলেড ডিসপ্লে আশা করে থাকি। আর TFT দিলেও এটাতে যেন ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয় তাহলে কিন্তু এই জায়গায় আমরা বেটার একটা এক্সপিরিয়েন্স পাবো। ইউটিউব ভিডিও বলেন কিংবা আপনি OTT প্ল্যাটফর্মে যদি ভিডিও দেখতে চান তাহলে সেটার শার্পনেসটা আরেকটু বেশি পাবেন। এই ডিসপ্লেটা একটা TFT ডিসপ্লে হওয়ার ফলে সাইড থেকে কোনো অবস্থাতেই নেগেটিভিটি চোখে পড়ে না এবং এর যে পাঞ্চ হোল্ডার রয়েছে সেটার আশেপাশেও খুব একটা শ্যাডো কিন্তু দেখি নাই। এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। আর এটা যেহেতু TFT প্যানেল যার কারণে গ্রিন লাইন পড়ে যাওয়া কিংবা পিঙ্ক লাইন পড়ে যাওয়ার যে প্যারাটা সেটা আপনাকে একদমই নিতে হবে না। এই ফোনটাকে আমি আউটডোরে ইউজ করে দেখেছি যে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই স্ট্রাগল করা লাগে নাই, ডিরেক্ট সানলাইটেও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল এবং ফোন একটু ওভারহিট হলেও এটার ব্রাইটনেস কমিয়ে দেওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু এটার মধ্যে পাইনি, যার কারণে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতে আপনাকে প্যারা খেতে হবে না। এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল, কোনো অবস্থাতেই মিস টাচ হতে দেখি না এবং টাচ ঠিকঠাকভাবে কাজ করছিল। এবং এটার মধ্যে 120 হার্টজের যে রিফ্রেশ
রিফ্রেশ রেট রয়েছে সেটাও পারফেক্টলি কাজ করতেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ধরনের বাজেট রেঞ্জের যে ফোনগুলো রয়েছে সেটাতে যখন 120 হার্জ দেওয়া হয় সেটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের যে 120 হার্জটা রয়েছে সেটা কিন্তু এটাতে ঠিকঠাকভাবে কাজ করে না, মানে সেটার মতো এতটা বাটার স্মুথ না। দেখা যায় যে 100 হার্জ অথবা 110 হার্জেই ম্যাক্সিমাম টাইম কাজ করে এবং কিছু কিছু অ্যাপের মধ্যে দেখা যায় যে 90 হার্জে কাজ করে এবং এটার মধ্যে এই ধরনের কিছু প্রবলেম পেয়েছি, বাট ম্যাক্সিমাম অ্যাপের মধ্যে এটা 120 হার্জ ঠিকঠাকভাবেই কাজ করছিল। ডিসপ্লের ব্যাপারটাকে সাইডে রেখে চলুন কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগনের একটা এসওসি যেটা হচ্ছে 685, 685 যে এসওসিটা রয়েছে সেটা। এবং এইটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে বাজেট অনুযায়ী ঠিকই ছিল, কিন্তু এটা যখন বাজেটটা 23,000 টাকা তখন মনে হচ্ছিল যে এটার এসওসিটা একটু পাওয়ার কমই দিচ্ছে, কারণ হচ্ছে এই সেম এসওসি অথবা এরকম সিমিলার পারফরমেন্সের এসওসিওয়ালা যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি 19,000 20,000 টাকা এরকম প্রাইস রেঞ্জেও দেখে থাকি। বাট এটার প্রাইসটা বেশি হওয়ার একটা রিজন হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র একটা ভেরিয়েন্টেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যেরকম হচ্ছে 8256। এটার যদি 128 জিবি ভেরিয়েন্ট থাকতো তাহলেই দেখা যাচ্ছে যে 2-3 হাজার টাকা কমে 20,000 টাকা প্রাইস রেঞ্জে চলে আসতো। তো অনার যদি চাই তাহলে হয়তো বা 128 জিবি যে ভেরিয়েন্টটা রয়েছে সেটাও বাংলাদেশে অ্যাভেলেবেল করতে পারে, বাট রাইট নাও শুধুমাত্র এটাই কিন্তু রয়েছে। তো ওইটা করলে দেখা যাচ্ছে যে এটার পারফরমেন্স বাজেট অনুযায়ী ঠিকঠাকই ছিল, কিন্তু এটাতে যে এসওসি রয়েছে সেটার পারফরমেন্স যে খারাপ ব্যাপারটা এরকম না। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট করতে পারে এবং অনেকগুলো অ্যাপ একই সাথে রান করলেও দেখা যায় যে র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো ছিল। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে ম্যাজিক ওএস কিন্তু অনেক বেশি অপটিমাইজ। আমার কাছে পার্সোনালি ম্যাজিক ওএস কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি লাগে। এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ এসেছে, তার উপরে হচ্ছে ম্যাজিক ওএস 9 থাকতেছে। এই ম্যাজিক ওএসটা খুবই অপটিমাইজ এবং অনেক বেশি ফিচার প্যাকড, যার কারণে আশা করা যায় যে ম্যাক্সিমাম মানুষজনই এটা এনজয় করবে। এই ফোন দিয়ে যারা গেমিং করতে যান তাদেরকে বলি যে ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো যে গেমগুলো রয়েছে সেগুলো চাইলে আপনি খেলতে পারবেন, সেটা শখের বসে টুকটাক গেমিং করতে পারবেন। ফ্রি ফায়ারটা ভালোভাবে চললেও পাবজির মধ্যে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ আমরা খুঁজে পেয়েছি, যার কারণে পাবজির জন্য আসলে রিকমেন্ড করা যায় না। আপনি হয়তো লোয়েস্ট গ্রাফিক্সে প্লেব্যাক করতে পারবেন, বাট এটা শখের বসে টুকটাক যদি খেলেন তাহলে ঠিকঠাক আছে। তাছাড়া যে 2D টাইপের গেমগুলো রয়েছে সেগুলো একদমই স্মুথলি এটার মধ্যে প্লে করতে পারবেন। কিন্তু আপনাদের মধ্যে যারা আমার মতো ইউজার রয়েছেন ম্যাক্সিমাম টাইম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এসবই সময় দিয়ে থাকেন, এই ধরনের অ্যাপগুলো একদমই স্মুথলি চলতেছিল, কোনো অবস্থাতেই প্রবলেম আমি ফেস করিনি। এই ফোনের ব্যাক সাইডের ক্যামেরা বাম্পটা দেখলে মনে হয় যে এই জায়গায় অনেকগুলো ক্যামেরা ইউজ করা আছে এবং বিশাল বড় একটা ক্যামেরা বাম্প, কিন্তু আলটিমেটলি এই জায়গায় আসলে একটা ক্যামেরা ইউজ করা আছে এবং এইটা কাজের ক্যামেরা। হ্যাঁ, এটা 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এটা দিয়ে যে পিকচারগুলো তুলেছি সেগুলো দেখলেই হয়তো আইডিয়া করতে পারবেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাওয়া যাবে। এই বাজেট রেঞ্জে যে ফোনগুলো থাকে সেগুলো থেকে আমরা এরকম লেভেলের আউটপুটই কিন্তু পেয়ে থাকি, খুবই ক্লিয়ার এবং শার্প ছবি দিতে পারতেছে। বাট যখন আলোটা একটু কমে যায়, মানে একটু লো লাইটে চলে যায়, তখন দেখা যায় যে নয়েজ এবং গ্রেন চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি মানে শক্ত হাতে ছবি না তোলেন সেই ছবিটা ব্লার হয়ে যাচ্ছে, এরকম কিছু প্রবলেম আমি টুকটাক খুঁজে পেয়েছি একদমই লো লাইটে। বাট প্রপার লাইট কন্ডিশনে যদি আপনি শক্ত হাতে ছবি তোলেন খুবই ভালো পিকচার কিন্তু এটা দিয়ে আপনি চাইলে ক্যাপচার করতে পারবেন। বাট এটার ক্যামেরাটা আর একটু বেশি অপটিমাইজ হলে ভালো হতো, একটু ওভার কন্ট্রাস্টি ছবি দেয় দেখা যায়, সেই কারণে শ্যাডো এরিয়াগুলো একটু মানে ডার্ক করে ফেলতেছিল। ডাইনামিক রেঞ্জটা আর একটু বেটার হলে বেশি ভালো হতো। যেহেতু এটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এটাকে ডিজিটালি জুম করে অনেক বেশি ছবি তোলা যায় এবং বাই ডিফল্ট কিন্তু এটার ফটো মোডে 1x 2x এবং 3x সাজেস্ট করে, যার কারণে আপনি অনেকগুলো ফোকাল লেন্থ কিন্তু একটা সেন্সর দিয়ে কভার করতে পারবেন। এবং যখন আপনি এটার পোর্ট্রেট মোডে যাবেন তখন কিন্তু আপনি এই জায়গায় 1x এবং 2x এর অপশন পেয়ে যাবেন। হয়তোবা এই স্যাম্পলগুলো দেখেও একটা আইডিয়া করতে পারবেন যে পোর্ট্রেট কেমন পাওয়া যাচ্ছে। এটার এইচডি টেক নিয়ে আমি একদমই সন্তুষ্ট, কোনো অবস্থাতে কমপ্লেন করার সুযোগ নাই এবং ফেসের যে কালার টোনটা রয়েছে সেটাও ঠিকঠাকভাবে রাখতে পারে। আমি ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে 1x এবং 2x দুইটা দিয়েই ছবি তুলে দেখেছি, কিন্তু আমার কাছে পার্সোনালি 2x এর ছবিটাই বেশি ভালো লেগেছে, কারণ এর যে 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে সেটাকে ডিজিটালি জুম করলে খুব বেশি একটা ডিটেল কিন্তু কমে যাচ্ছিল না, মোটামুটি ইউজফুল ছবি কিন্তু এটা দিয়ে তুলতে পারবেন। এবং যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান হয়তো এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করে নিতে পারছেন। দেন যদি এটার ফ্রন্ট ক্যামেরা আসেন তাহলে দেখেন যে এটা দিয়েও খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল এবং এটা একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। বাট প্রবলেম যেটা সেটা দেখলাম যে ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো না, দেখা যায় যে এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে না, দেখা যায় 10টা ছবি তুললে এর মধ্যে 2-4টা একটু নষ্ট করে দিচ্ছিল। এই প্রবলেমটা ফেস করেছি, এটা হয়তো সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্সড করা সম্ভব, আমি জানি না যে আসলে অনর এটা করবে কিনা। যাই হোক, এটা দিয়ে যখন আপনি ভিডিও কলে কথা বলবেন তখন এটা পারফেক্টলি কাজ করে, কারণ এই বাজারের ফোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় ফ্রন্ট ক্যামেরাটা ভিডিও কলে বেশি ইউজ হয়ে থাকে। তো যাই হোক, এটার ক্যামেরা নিয়ে কমপ্লেন করার সুযোগ কিন্তু খুব একটা থাকছে না। তো চলুন এটার ভিডিও নিয়ে আমরা আউটডোরে গিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে X7D এর মেন ক্যামেরার ভিডিও। এটার মেন ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যায় এবং ভিডিওর স্টেবিলাইজেশনটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পেরেছেন যে কতটুকু ভালো স্টেবল ভিডিও করা যায়। এটা থেকে বাই ডিফল্ট 2x সাজেস্ট করে এবং আপনি চাইলে কিন্তু ডিজিটালি এটাকে 8x পর্যন্ত জুম করতে পারেন। এই হচ্ছে এটার
8x ফুটেজ আমি যদি একটু দেখাই, দেখেন যে একদমই মানে ইউজলেস ফুটেজ বলতে পারেন। আর যদি হাতে রেখে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন, একদম প্রপার লাইট কন্ডিশনে কিন্তু মোটামুটি ভালোই ভিডিও করা যায়, বাট স্টেবিলাইজেশনটা আরেকটু বেটার হলে বেশি ভালো হতো। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভিডিও, আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও সেমভাবেই 1080p 30fps ভিডিও রেকর্ড করা যায় এবং এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই লাগতেছে, নিচেকে দেখতে ভালোই সুন্দর লাগে এবং ডাইনামিক রেঞ্জটাও কিন্তু ভালোভাবেই কন্ট্রোল করতে পারে। নিচে দেখেন যে পিছনের আকাশটা মানে আমি খালি চোখে যেরকম দেখতে পাচ্ছি ঠিক সেরকমটাই কিন্তু ভিডিওতে লাগছে এবং স্টেবিলাইজেশনটাও কিন্তু মোটামুটি ভালোই চলে, মানে কাজ চালানোর মতো কিন্তু ভিডিও এটা দিয়ে আপনি করতে পারবেন। এই ফোনের বক্সের গায়ে কিন্তু এআই বাটন লেখা রয়েছে এবং অনারের এআইগুলো খুবই পারফেক্টলি কাজ করে। এর আগে অনারের অনেকগুলো ভিডিওতে এআই নিয়ে কথা বলছি। অনারের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যে এআইগুলো ইউজ হয়ে থাকে তার ম্যাক্সিমাম এআই ফিচারই কিন্তু আপনি এই বাজেট রেঞ্জের ফোনটার মধ্যে পেয়ে যাবেন এবং এর বক্সের গায়ে কিন্তু এআই বাটন লেখা রয়েছে। আপনি যখন এটার এআই ফটো এডিটরে যাবেন তখন আপনি এই জায়গায় দেখতে পারবেন যে ফ্ল্যাগশিপ লেভেলের যে এআইগুলো থাকে মানে অনারের নাম্বার সিরিজের ফোনগুলো, যেমন হচ্ছে এআই ইরেজার, এআই আপস্কেল, এআই কাট আউট, এআই আউট প্রিন্টিং, এ ধরনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা এটার মধ্যে পেয়ে যাবেন এবং ফ্ল্যাগশিপ ফোনে যেভাবে কাজ করে ঠিক সেইভাবেই কিন্তু এটার মধ্যেও কাজ করে। যার কারণে যারা হচ্ছে এআই নিয়ে একটু ঘাটাঘাটি করতে চান তারা এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন এবং আপনার ইমেজটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এটার এআই নিয়ে কথা বলতে গেলে দেখা যায় আরও 5-10 মিনিট এআই নিয়ে শুধুমাত্র কথা বলা লাগবে, যার কারণে এটা নিয়ে কথা বলার খুব বেশি একটা দরকার বলে মনে করি না। নাও কথা বলা যাক এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এটার মধ্যে 6500 mAh এর ব্যাটারি দেওয়া আছে এবং এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই সময় এসে প্রত্যেকটা ফোনের মধ্যে দেখা যাচ্ছে 6500, 7000 কিংবা 8000 mAh ব্যাটারি ইউজ করে। তো সেই জায়গায় এসে ব্যাটারি নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না। ব্যাটারি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এর বক্সে যে 35 ওয়াটের ফাস্ট চার্জারটা রয়েছে সেটা দিয়ে খুবই ফাস্ট চার্জও করতে পারবেন। 9 থেকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু পেয়ে যাবেন, যার কারণে ব্যাটারি নিয়ে আপনাকে কোনো অবস্থাতেই প্যারা খেতে হবে না। ফাইনালি এখন কথা হচ্ছে যে 23,000 টাকা খরচ করে আপনি এই ফোনটা কিনবেন কিনা। যেহেতু এই ফোনটার মধ্যে একটা স্ন্যাপড্রাগনের SoC ইউজ করা হয়েছে, যার কারণে এটা থেকে আপনি 3 থেকে 4 বছর খুবই ভালো পারফরমেন্স পাবেন। দেখা যায় যে এটার মধ্যে 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকার কারণে স্টোরেজ ফুল হয়ে যে হ্যাং করা ল্যাগ করার প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে হবে না। তার পাশাপাশি এটাতে 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটাতেও কিন্তু দারুণ লেভেলের আউটপুট পাওয়া যায়। কিন্তু আমার কাছে ভালো লাগে না শুধুমাত্র এটা ডিসপ্লে, যে ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা মোটামুটি ভালোই মোটা, তারপর এটার মধ্যে একটা 720p ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা TFT প্যানেল। তো ওভারঅল এটা ডিসপ্লেটাই জাস্ট আমার কাছে ভালো লাগে নাই, তাছাড়া সবকিছু ঠিকই ছিল এবং ফোনটা খুবই ডিউরেবল। আমার টেবিল মনে হয় ভেঙে গেছে, বাট ফোনের ডিসপ্লে কিন্তু কিছুই হয় নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।